দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আপনারা জানেন, আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করে থাকি আপনাদেরকে রাজনীতিক বিভিন্ন বিষয়ে, যে কেন ঘটছে, কি জন্য ঘটছে, বিশ্বের কোন প্রান্তে কি ঘটনা ঘটছে এবং সেই ঘটনাগুলোর পেছনের কি কারণ, সেগুলো বিশ্লেষণ করার চেষ্টা থাকে আমাদের এই অনুষ্ঠানে। আজ এমন এক সময় আমরা অনুষ্ঠান করছি, বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করলে আর কয়েক ঘন্টা পরেই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশের নতুন সরকার তার মন্ত্রী পরিষদ সহ যারা নির্বাচিত হয়েছেন তারা শপথ নেবেন। বাংলাদেশ সময় সম্ভবত বিকেলবেলা হতে পারে, শুরুতেই সংসদ সদস্যরা শপথ নেবেন, এরপরেই মন্ত্রী পরিষদের যারা মন্ত্রী পরিষদ মনোনীত হবেন তারা শপথ নিতে পারেন, এমনটা আমরা খবর পাচ্ছি। এবং এরই মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মন্ত্রী পরিষদ সচিবের পক্ষ থেকে সবার কাছে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। তবে এবার একটু ব্যতিক্রম, এবার মন্ত্রী পরিষদের শপথ এবং সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে কোনো ইনডোরে না, বিশেষ করে এর আগে যেমনটা হতো গণভবনে বা সংসদ ভবনের ভেতরে, এবার হবে সংসদ ভবনের বাইরে। এটিও একটি নতুনত্ব এবং এটি একটি চমকপ্রদ ঘটনা বলা হচ্ছে, কারণ বাংলাদেশে এর আগে মানে খোলা আকাশের নিচে ওপেন এরিয়াতে এভাবে শপথ কেউ নেয়নি, এবারই প্রথমবার নিতে যাচ্ছে। আর বলাই যায় যে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান, এক চমকপ্রদ ব্যাপার। 17 বছর নির্বাসিত জীবন কাটানোর পরে উনি বাংলাদেশের আবার ক্ষমতায় বসতে যাচ্ছেন। এর আগে উনার পিতা মেজর জিয়াউর রহমান ছিলেন ক্ষমতায়, তারপরে উনার মা বেগম খালেদা জিয়া ছিলেন এবং উনি সন্তান আবার উনিও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যেতে যাচ্ছেন। এবং বাংলাদেশের আগামী 5 বছর বাংলাদেশ কিভাবে চলবে সেই নিয়ন্ত্রণ উনার হাতে থাকবে। তবে এখন সবকিছু ছাপিয়ে আলোচনায় কারা আসছেন তারেক রহমানের এই মন্ত্রিসভায়, কারণ এবারের নির্বাচনটি ছিল একটু ব্যতিক্রম। এরই মধ্যে আপনারা জানেন যে তারেক রহমান নির্বাচিত হবার পরে নতুন কিছু ঘটনা উনি জন্ম দিয়েছেন। বিশেষ করে উনি জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় গিয়েছেন, উনি এনসিপির প্রধান নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন, উনি চরমনাই ইসলামিক আন্দোলনের প্রধান চরমনাই পীর উনার বাসায় গিয়েছেন। যে এই সৌজন্যতাবোধ উনি দেখিয়েছেন, এটি একেবারেই বিরল একটি ঘটনা। সেই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থান এবং তার পরবর্তীতে বিএনপির যে ল্যান্ডস্লাইড ভিক্টরি, প্রায় 2/3 আসনের উপরে জয়, সবকিছু মিলিয়ে যে সবার আকর্ষণ যে বিএনপির এবারের মন্ত্রিসভায় কারা আসতে যাচ্ছে। বেশ কিছু নাম এরই মধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, বিশেষ করে সালাউদ্দিন সহ বিএনপি যারা সামনের সারির নেতৃত্ব ছিল গত 17 বছর ধরে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান সহ অনেকেই রয়েছেন। এর বাইরে নতুন আলোচনায় যেমন তরুণদের মধ্য থেকেও বিএনপি বেশ কয়েকজনকে মন্ত্রী করতে পারে, এমনটা গণমাধ্যমে খবর বেরিয়েছে। কিন্তু এটার জন্য আর কিছুক্ষণের অপেক্ষা, কারণ এখনো পর্যন্ত মন্ত্রী পরিষদ কাকে গঠন করবে সেটি পুরোপুরি তারেক রহমানের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এর বাইরে আরেকটা জিনিস আলোচনায়, সেটা হচ্ছে জুলাই সনদের যে স্বাক্ষর এরই মধ্যে এনসিপি করেছে, বিএনপিও করেছে, তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল, জামাত ইসলামী করেছে এবং গণভোট জিতেছে। কিন্তু এই সংস্কারের যে শপথ, সেটি নিয়ে একটু দোলাচাল তৈরি হয়েছে, টানাপোড়েন তৈরি হয়েছে, যে আসলে আজ মানে যখন সংসদ সদস্যরা শপথ নেবে সেখানে পাশাপাশি সংস্কারের যে দাবি বা সংস্কার কমিশনের যে গণভোটের যে সংস্কার জুলাই সনদে, সেটি নিবে কিনা সংসদ সদস্যরা শপথ, সেটি নিয়ে একটু দোলাচল তৈরি হয়েছে। যদি নেয়, কে শপথ পড়াবেন সেটি নিয়েও একটু ধোঁয়াশা তৈরি হয়েছে। আমরা এইসব ব্যাপার নিয়ে আলোচনা করব আজকে আমাদের পুরো অনুষ্ঠান জুড়েই। বাংলাদেশের নতুন সরকার, তারেক রহমানের যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, সেই সরকারের মন্ত্রী পরিষদে কারা আসছেন, জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে এবং পরবর্তীতে বাংলাদেশ কিভাবে চলবে, প্রত্যাশা কি, প্রাপ্তি কি, সেইগুলো নিয়ে আলোচনা করব। আলোচনা করতে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সব সময়কার প্রিয়, আপনারা জানেন, সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের আরো একজন প্রিয় আলোচক রয়েছেন, প্রফেসর গোলাম এম মাদবর, উনি বর্মাউথ ইউনিভার্সিটি। প্রফেসর মাদবর ভাই, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা তো আসলে এমন এক সময় দাঁড়িয়ে আছি, আমরা অনেক দিন ধরে আলোচনা করেছি বাংলাদেশের নির্বাচন হবে কি হবে না, নির্বাচনের কত আলোচনা, কত জল ঘোলা, কিন্তু সব ছাপিয়ে সুন্দর একটি নির্বাচন বাংলাদেশ দেখলো, বাংলাদেশের মানুষ দেখলো। এবং সেই নির্বাচনে যথারীতি যেমনটি হবার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্যাপক
সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে এবং কিছু কয়েক ঘন্টা পর বাংলাদেশ সময় বিকেলের দিকে এই সরকার গঠন হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে বিএনপি আবারও ক্ষমতায় যেতে, খালেদা জিয়া 3বারের পরে এখন তারেক রহমান প্রধানমন্ত্রী হবে বলাই যায়। নানা আলোচনা আছে, সমালোচনাও তো আছে, সেটি ভিন্ন আলোচনা ভোটের ব্যাপারে। আমরা আজ ভোটের ব্যাপারটাতে আসলে আর আলোচনা না করি, সেটা আমরা আমাদের টিভিএন নিয়মিত আলোচনা করেছিলাম। আমরা একটু সামনে আগাতে চাই, কেমন হবে বাংলাদেশ সরকারের নতুন যে সরকার হচ্ছে তারা কি করবে না করবে। আমরা একটু সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাই আপনাকে দিয়েই শুরু করি। আপনি যেহেতু সাংবাদিক মানুষ, আপনি তো নিশ্চয়ই গত এক সপ্তাহ ধরে সব নিউজগুলো দেখেছেন, নির্বাচনও দেখেছেন এবং প্রফেসর ডক্টর ইউনূসের বিদায় ভাষণও শুনেছেন। সেই সঙ্গে তারেক রহমানের কিছু নতুনত্ব আপনার নিশ্চয়ই অবগত আছেন বা আপনি নোটিস করেছেন, যেটি এর আগে হয়নি, যে বিজয়ী দল পরাজিত দলের বাসায় যাওয়া, সৌজন্যতা দেখানো, কথা বলা, সেগুলো করেছে। বাট সেগুলো তো একটা দিক, আরেকটা বড় দিক হচ্ছে বাংলাদেশ সরকার চালানো। তো আপনার কি মনে হয় তারেক রহমানের নেতৃত্বে যেই সরকার গঠিত হতে যাচ্ছে বাংলাদেশে, সেটি আসলে কতটা স্মুথলি চলবে? যেহেতু অনেকগুলো যদি কিন্তু আছে, সেইটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি তারেক রহমান মন্ত্রিসভা গঠন করে, সেই মন্ত্রিসভার টা কেমন হবে? আমরা জানি যে এর আগে বিতর্কিত 2001 থেকে 2006 বিএনপি যে শাসন আমল, বেশ কিছু মন্ত্রী বা এমপি বিতর্কিত ছিল, তাদেরকে বাদ দিয়ে কি উনি চলতে পারবে? আপনার কি মনে হয়? আপনাকে অনেক ধন্যবাদ। নির্বাচন হয়ে গেল, এখন নতুন সংসদের শপথ গ্রহণের পালা, যেটা আপনি বললেন। এরপর মন্ত্রিসভার শপথ নেবেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, তার নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হবে। এর পরেই খুব দ্রুত, সম্ভবত কয়েকদিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবেন, কারণ বর্তমান রাষ্ট্রপতির সভাপতি এর আগে জানিয়েছেন তার মেয়াদ আরো 2 বছর আছে, কিন্তু তিনি পদত্যাগ করবেন নির্বাচন পরপর। যাই হোক, আমি প্রত্যাশা করব, যদিও ভোট মানে মানে শেষ হয়ে গেল, আমি প্রত্যাশা করব তারেক রহমান একটি মানে ভালো প্রশাসন উপর দেওয়ার চেষ্টা করবেন। অনেক চ্যালেঞ্জ সামনে, অনেক চ্যালেঞ্জ দেশের জন্য, তার দলের জন্য অনেক চ্যালেঞ্জ আছে। যেমন আপনি বললেন, আগের কোন মন্ত্রী আছেন যারা বিতর্কিত আগে ছিলেন, কয়েকজন বিরুদ্ধে গুরুতর দুর্নীতি বলে, দুর্নীতি পরায়ণ ব্যক্তি বলে অভিযোগ আছে, ইত্যাদি আছে। তো যাই হোক, মানে সেই সমস্ত গুরুত্ব দিয়ে তিনি কাদেরকে নিয়ে মন্ত্রিসভা গঠন করেন সেটা দেখতে হবে। প্রথমে যে জটিলতা সেটা হচ্ছে জুলাই সনদ যেটা বলা হচ্ছে, এবং মানে গণভোটে যেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। গণভোট অ্যাপ্রুভ হওয়ার কারণে 2/3 বেশি, প্রায় 70% ওর পক্ষে ভোট দিয়েছে, এর পক্ষে। তো ফলে এই জুলাই সনদ যাই থাক না কেন, কেউ পছন্দ করুক না করুক, সেটা গণভোটে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো অ্যাপ্রুভ হওয়ার, কিন্তু কতগুলো ব্যাপারে যখন এই জুলাই সনদ তৈরি হচ্ছিল, সে সময় বিএনপির পক্ষ থেকে কতগুলো ব্যাপারে নোট অফ ডিসেন্ট, যে তারা ওগুলোতে একমত না, ব্যতিক্রমী মত পোষণ করে, ভিন্ন মত, তারা সেটা দিয়েছিলেন নোট অফ ডিসেন্ট। তো ফলে অনেকগুলোতে, বেশিরভাগ তারা পক্ষে মত প্রকাশ করেন, কিছু কিছু ব্যাপারে বিপক্ষে মত দিয়েছেন, নোট অফ ডিসেন্ট দিয়েছেন। এখন তারা দুটো শপথ নিতে হবে বলা হচ্ছে। যেভাবে গণভোটটা তৈরি করা হয়েছে, গণভোটের ফর্মুলাটা, এটা অ্যাপ্রুভড হয়ে গেলে দুটোর, একটা হচ্ছে জাতীয় সংসদের নতুন নির্বাচিত সদস্য হিসেবে সদস্যরা শপথ গ্রহণ করবেন। দ্বিতীয়টা হচ্ছে ওই মানে জুলাই সনদ যেটা বলা হচ্ছে, সেটার অধীনে কতগুলো সংস্কার প্রস্তাব করা হয়েছে। সংস্কারগুলোর ব্যাপারে আমরা মানে রাজি আছি, সম্মত আছি, এই কথা বলে মানে শপথ না, মানে আমরা ওটার সমর্থন করব। আমরা ওই মানে ওগুলো বাস্তবায়ন করতে অঙ্গীকারাবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ। সেইটা নিয়ে এখন একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, যে শব্দটা আপনি ইউজ করতেন। কারণ হচ্ছে সালাউদ্দিন আহমেদ, বিএনপি শীর্ষস্থানীয় নেতাদের একজন, তিনি কার্যকরী কমিটির, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য, সম্ভবত কক্সবাজারের উনি। তিনি বলেছেন কতগুলো ধোঁয়াশার ভিতরে একটা হচ্ছে, মানে কনস্টিটিউশনে এই ধরনের সংস্কার কমিশনের প্রভিশন। 2 নম্বর হচ্ছে, সংস্কার কমিশন করতে হলে কনস্টিটিউশনে আগে ঢুকাতে হবে সংশোধন করে।
সেইটা এই পার্লামেন্ট করতে পারে, যে কোনো পার্লামেন্ট সংস্কার করতে পারে 2/3। এই একটা করার পরে তারপরে কিভাবে শপথ নেবেন, শপথ বাক্যটা কি হবে, শপথ কে পড়াবে, এগুলা কোনো কিছু নেই। এখন চিফ ইলেকশন কমিশনার এদের সাংসদদের শপথ পড়াবেন কিভাবে? প্রথম 3 দিনের নির্বাচন হয়ে যাওয়া 3 দিনের ভিতরে যদি শপথ গ্রহণ না করা হয়, তাহলে ডেপুটি স্পিকার বা স্পিকার মাধ্যম হাতে যদি না করা হয়, যে কোনো কারণে হোক, পরবর্তী সময় চিফ ইলেকশন কমিশনার করবেন। তো এখন তো স্পিকারও নাই, ডেপুটি স্পিকারও নাই, যাই হোক সেজন্য 3 দিন গড়িয়ে একটু পরে পড়ানো হচ্ছে, চিফ ইলেকশন কমিশনার পড়াবেন শপথে। কিন্তু আজকে মোহাম্মদুল্লাহ ভাই, একটু আপনাকে জানাতে চাই, গত বছরের 13 নভেম্বর কিন্তু রাষ্ট্রপতি আদেশ জারি করেছিল আপনার জুলাই সনদ সংস্কার পরিষদ গঠনের ব্যাপারে, এবং সেখানে কিন্তু উনি উল্লেখ করেছেন যে এই নতুন সরকার যখন আসবে তাদেরকে আগে জুলাই সনদ সংস্কার পরিষদে শপথ নিতে হবে, তারপরে নিবে। তো এখন সেটা কি আপনার সাংঘর্ষিক হবে না আপনি যেভাবে যেটা বলছেন তার সঙ্গে? কারণ রাষ্ট্রপতি তো এরই মধ্যে গত 13 নভেম্বর আদেশ জারি করেছে। উনি সেটা নিয়ে মানে সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন সেটা হচ্ছে ওইটা কনস্টিটিউশনে নেই। না না, সালাউদ্দিন সাহেব বলছেন আমরা জানি, কিন্তু আপনি কি মনে করেন? আমার বক্তব্য তাই, আমি বিএনপির পক্ষ সমর্থন করে বলছি না। একজন প্রেসিডেন্ট সংবিধান বিরোধী কোনো বক্তব্য দিলে সেটা গ্রহণযোগ্য না। যদি হয়ে থাকে এরকম তারা সাংঘর্ষিক কিছু করে থাকে, তাহলে সেটা পরে সুপ্রিম কোর্ট হাইকোর্টে চ্যালেঞ্জ করলে এটা বাতিল হয়ে যেতে পারে। কনস্টিটিউশনে সংস্কার কমিশনের কোনো প্রভিশন নেই। এখন গণভোটে অ্যাপ্রুভ করার কারণে এটা এক ধরনের জনমত, রায় হয়ে গেছে। কিন্তু রায় হয়ে গেলে সাথে সাথে সেইটার ওই প্রভিশনটা নাই যে সংস্কার কমিশন। হাটা হচ্ছে জুলাই প্রভিশন, জুলাই মানে ঘোষণায় যেগুলো আছে সেগুলোর পক্ষে আছে, সেগুলা এই সংসদ, নতুন সংসদ বাস্তবায়ন করবে, এইটা একটা অঙ্গীকার আছে কেমন। কিন্তু শপথ নেওয়ার ব্যাপারটা এখানে ওরা বাস্তবায়ন করবেন না করবেন এটা ইস্যু না। ইস্যু হচ্ছে শপথ নেওয়ার ব্যাপার। ওই শপথের ব্যাপারটা কনস্টিটিউশন নেই। শপথ কে পড়াবেন সেটাও নেই। সাংসদদের 3 দিনের পরে হয়ে গেলে সাংসদদের পড়ানোর কথা চিফ ইলেকশন কমিশন, সেখানে এরকম কোনো প্রভিশন নেই যে উনি সংস্কার কমিশন নামে কোনো কিছু ছিলই না সেটা উনি পড়াতে পারবেন। এটা একটা মানে মানে ক্রিটিক্যাল ব্যাপার, এটা কনস্টিটিউশনাল ব্যাপার, এটা কনস্টিটিউশনাল এক্সপার্টরা বলতে পারবেন। ফলে সালাউদ্দিন সাহেবের বক্তব্য গুরুত্ব বহন করে এটা বলছি। আমি কোনো মানে সাংবিধানিক অপিনিয়ন দেওয়ার যোগ্য ব্যক্তি বলে নিজেকে মনে করি না, সেটা বলছি না। কিন্তু আমি বলছি যে এটা ডিসাইড করতে হবে। কিন্তু এটা যদি তারা নাও করেন, শপথ নাও নেন, যেহেতু হয়ে গেছে জনমতের কারণে পক্ষে, এই কনস্টিটিউশন মানে সংসদ বসার পরে তারা সেখানে কনস্টিটিউশন সংশোধন করে যেগুলো দরকার, শপথ নেওয়া দরকার হলে শপথ নেবেন এবং বাস্তবায়নের জন্য মানে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করবেন, সেটা পরবর্তী। কিন্তু এখন এই শপথ নেওয়ার ব্যাপারটাই ওখানে মানে হতে পারে না। প্রেসিডেন্টের বক্তব্যের কারণে শপথ নেওয়া মানে জায়েজ হয়ে গেল কিনা, বিধিবদ্ধ হয়ে গেল কিনা, নিয়মানুগ হয়ে গেল না, কনস্টিটিউশনালি বৈধ হয়ে গেল কিনা, এইটা তারা এক্সপার্টরা বলতে পারবেন। না, সেটা ঠিক বলছেন। এখন যদিও বা মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে একটি সাংবিধানিক সংকট তৈরি হয়েছে, তবে এটা সংকট না, এটা সংকট না। আপনি বলছেন এটা সংকট একটু সাময়িক ব্যাপারটা বুঝছেন। যেহেতু ওটা অ্যাপ্রুভ হয়ে গেছে, বিএনপির উপরে একটা মোরাল চাপ আছে, এটা তারা যদি এটা ব্যাপারটা বুঝছেন, ফলে তারা সবগুলো না হলেও অধিকাংশ গুলোকে বাস্তবায়ন করবে তারা, আমার ধারণা। এবং তখন তারা সংবিধান সংশোধন করে এই প্রভিশন গুলা নিয়ে তারপরে করবে বলে আমার ধারণা। সেটা হতে পারে যে আমরা, আপনি ঠিকই বলছেন, কারণ আমরা গত কয়েকদিন ধরে 2-3 দিন ধরে দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের আমির এবং গতকালকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল বলছিলেন গোলাম পরোয়ার যে না, বিএনপিকে যে কোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সেই ক্ষেত্রে এনসিপিরও চাপ রয়েছে, এবং এনসিপি শেষ মুহূর্তে গিয়ে কিন্তু সাইন করেছে। এর আগে কিন্তু এনসিপি স্বাক্ষর করে নাই, গতকালকে শেষ মুহূর্তে গিয়ে সাইন করেছে। সেটি একটি বিষয়, কারণ এটা নিয়ে একটা আপনি যেটা বলেন সংকট না, একটা টানাপোড়েন তৈরি হয়েছে গণমাধ্যমে, এটা
বলাই যাচ্ছে। আমি একটু প্রফেসর মাদবর আপনার কাছে আসতে চাই। সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী নতুন সরকার যারা গঠন করবে তাদেরকে স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পড়ায়। যদিও বা বাংলাদেশে এখন একটি অভূতপূর্ব ঘটনা, যেটি এর আগে ঘটেনি, স্পিকার ডেপুটি স্পিকার আসলে সবাই পলাতক বলা হচ্ছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রধান শপথ পড়াবেন একটা দিক, এবং আবার বলা হচ্ছে মন্ত্রিপরিষদকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি, সেটা একটা দিক। কিন্তু যেটা আমাদের মাহমুদুল্লাহ ভাই উত্থাপন করেছেন বা গণমাধ্যমে, সেটি হচ্ছে সংস্কার কমিশনের যে শপথ, যেটি বলা হচ্ছে যে সব সদস্যকে নিতে হবে, এক ধরনের চাপ মাহমুদুল্লাহ ভাইও বলছেন। বা জুলাইয়ের 18 মাসের আমরা দেখলাম যে তাদের যে সংস্কার কমিশনে তারা দফায় দফায় মিটিং, সেখানে বিএনপি স্বাক্ষরও করেছে, যদিও বা কিছু নোট অফ ডিসেন্ট ছিল। তাদের শপথ নিয়ে একটু ঝামেলা তৈরি হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওই ঝামেলার ব্যাপার না, এই যাই ঘটুক না কেন, শপথ নিয়ে ঝামেলা তৈরি হোক বা কে শপথ পড়াবেন, সেটার চেয়ে বড় আলোচনার বিষয় এই যে বিএনপি শুরুতেই, সরকারের শুরুতেই এক ধরনের একটা তালগোলের মধ্যে পড়ে গেল। কারণ এখন বিএনপির সামনে 2-3টা পথ খোলা আছে। যদি সংস্কার কমিশনে ওরা শপথ নেয় তাহলে জুলাই সনদ বাস্তবায়নের এক ধরনের কাজ। আবার মাহমুদুল্লাহ ভাই যেটা বলছেন যে বিএনপি যেহেতু 2/3 আসন পেয়েছে, তারা সংসদে গিয়ে কিছু প্রভিশন চেঞ্জ করে জুলাই সনদকে সেখানে হয়তো ইনক্লুড করতে পারে। কিন্তু এই দুইটা করতে গেলে বিরোধী পক্ষ কি এটা মেনে নিবে? আপনার কি মনে হয়? আসলে দেখুন, ব্যাপারটা অনেকটা খুব ঘোলাটে এবং খুব জটিল। কারণটা হচ্ছে যেহেতু কনস্টিটিউশন সংস্কারের কথা বলা হচ্ছে এবং এটা একটা ক্রাইসিস এখন, যেহেতু যে বিগত সরকার সেটা তো আসলে আপনার পিসফুলি বা কোনো সচরাচর সাধারণ নিয়মে কিন্তু সেটার পতন হয় নাই বা মানে সেটা কমপ্লিট করেন নাই তাদের টার্ম। তো এখানে স্বাভাবিকভাবেই একটা ক্রাইসিস আছে। এই ক্রাইসিসটা কিন্তু এখন আমার ধারণা ছিল যে আসলে যদি স্পিকার ডেপুটি স্পিকার না থাকে, প্রধান বিচারপতি হয়তো এটা করায়। কিন্তু আমি জানি না, নিশ্চয়ই কনস্টিটিউশন প্রভিশন চিফ ইলেকশন কমিশনের কথা যেটা বলা হচ্ছে। ক্রাইসিসটা দেখেন, এখানে 30টা পার্টি রাজনৈতিক দল প্রথমেই কিন্তু এটা কিন্তু জুলাই চার্টার কিন্তু তারা কিন্তু স্বাক্ষর করেছেন উইথ নোট অফ ডিসেন্ট যেটা বলা হচ্ছে বিএনপির কতগুলো ছিল আর কি। তো সেগুলো যদি আমরা চিন্তা করি যে এখন এটা এক ধরনের কাইন্ড অফ অব্লিগেশন, যেটা আমাদের মাহমুদুল্লাহ ভাই বলেছেন যে বিএনপির এটা একটা অব্লিগেশন হয়ে গেছে যে এটা তাদেরকে এটা আলটিমেটলি বাস্তবায়ন করতে হবে। এখন বাস্তবায়ন করার আগে এখন একটা তাদের যেটা সুবিধা আছে বিএনপির, সেটা হচ্ছে তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। হ্যাঁ, তাই না? আপনার 208 ও 206 যে সিট পেল আর কি সংসদে, এটা তাদের একটা অ্যাডভান্টেজ। এখন তারা এটা থেকে ব্যাক হওয়াটা তাদের জন্য খুব ডিফিকাল্ট। কারণ শপথ কে পড়াবে না পড়াবে আলটিমেটলি কিন্তু সেটা আলটিমেটলি কিন্তু হবে। আমরা জানি অল্প কয়েক কিছুক্ষণ সময় পরেই হয়তো এটা দেখবো আমরা কে পড়াচ্ছে। একটা বলা হচ্ছে যারা সংসদ সদস্য তাদেরকে চিফ ইলেকশন কমিশনার পড়াবে, রাষ্ট্রপতি পড়াবে মন্ত্রিসভা। তো এগুলা ডেফিনেটলি ইউ হ্যাভ টু ওয়ার্ক উইদিন দ্য কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক। আমি স্পেসিফিক কিন্তু আসলে জানি না যে আসলে অল্টারনেটিভটা কি আছে, এবং কনস্টিটিউশনটা অনেকটা কিন্তু কাইন্ড অফ সাসপেন্ডেড অবস্থায় ছিল। কিন্তু এখন যেহেতু তাদের শপথ নিতে হয়েছিল, they will have to abide by the constitution, whatever it is, suspended or whatever it is. তো এখন ক্রাইসিস ক্রিটিক্যাল সিচুয়েশন যেটা এখানে দাঁড়াচ্ছে, যে আপনার কথা হচ্ছে যে অন্যরা মানবে কিনা বা এই করবে কিনা যদি আপনার বিশেষ করে যে গণভোটের এটা বাস্তবায়নটা। এবার কিন্তু আসলে সংসদটা যেটা দাঁড়িয়েছে যে এখানে জামাতের আপনি দেখুন যে একটা উল্লেখযোগ্য সংখ্যক একটা আসন তারা পেয়েছেন, এনসিপি পেয়েছেন। সো এবং আমরা জানি যে এরা কিন্তু অন্য বিরোধী দলের মতো না, এরা কিন্তু ভেরি অ্যাক্টিভ এবং দে আর গোয়িং টু বি ভেরি ভোকাল, দুটো করবে। এবং আমার মনে হয় বিএনপি যেটা চাচ্ছে, বিশেষ করে তারেক রহমান বলছে ইনক্লুসিভ, প্রথম থেকে আসলে খুব ভালো লাগছে যে এসে যাচ্ছে তাদের কাছে সবাইকে নিয়ে কাজ করার জন্য একটা অভিব্যক্তি হিসেবে দেখাচ্ছে, উইচ ইজ এ ভেরি গুড সাইন। এবং আমরা অনেকদিন পরে এই ইলেকশনটা লিস্ট আমরা যেটা দেখেছি যে 100% একেবারে না হলেও একটা সুন্দর ইলেকশন হয়েছে, মানুষের কাছে গ্রহণযোগ্য, আন্তর্জাতিক পর্যবেক্ষক তাদের কাছেও গ্রহণযোগ্য। এই সুযোগটা কিন্তু আমাদের বোধহয় একটু কাজে লাগানো উচিত, এবং উই ওয়ান্ট টু মুভ বিয়ন্ড দ্যাট, আর বাংলাদেশের নির্বাচন সম্পর্কে আমার যেটা আসলে দেখুন, বাংলাদেশে একটা সারা বিশ্বের যে
প্রত্যেকটা দেশে দেখা যায়, এখানে যেমন ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টি, ওই যে একটা ফ্রেমে বন্দি সাইকিকটা আমাদের, বাংলাদেশ ইজ নট এন এক্সেপশন, ব্যতিক্রম না। বাংলাদেশও কিন্তু তাই। আসলে আমরা দেখেছি যে ইলেকশন আগে অনেক কিছু শুনেছি, এবং ইলেকশনের পরে দেখলাম যে আসলে রেজাল্ট তো দেখা যাচ্ছে ওই আবার ঘুরে ফিরে কিন্তু সেই একই দুই দলের মধ্যে আর কি। আমি বলছি না যে তারা মানুষ যদি চায় অবশ্যই তারা হবে। মানুষ মানুষ হচ্ছে এখানে যারা ভোট দেবে তাদের অধিকারটাই হচ্ছে বড় কথা, এবং তাদের তাদের যে 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 কনসেন্টটা, তাদের যে ম্যান্ডেটটা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো এখন আমার মনে হচ্ছে যেটা কি বিএনপি বোধহয় আলটিমেটলি আমাদের মমদুল্লাহ ভাই যেটা বললেন, সংসদে গিয়ে হয়তো সেটা করার চেষ্টা করতে পারে। কারণ সংসদে না যাওয়ার আগে এটা আসলে একটু ডিফিকাল্টিস অনেকগুলো আছে। আমি জানি না এটা আসলে আলটিমেটলি কিভাবে করবে। আমরা জানি যে 2/3 মানুষ অলরেডি কিন্তু এটা গণভোটে ভোট না, দিয়েছে। সেটা গণভোটে 2/3 যেমন ভোট দিয়েছে, তেমনি একই রকম ভাবে বিএনপি কিন্তু 2/3 আসনও পেয়েছে। সংসদ নিয়ে আসছে, আপনি সুতরাং জানেন যে 2/3 এখন আসন পেলে যে কোনো দলেরই সংবিধান এখন সংশোধনের রাইট। এখন অলরেডি কিন্তু কতগুলো জিনিস যেটা হচ্ছে যে যেটা উচ্চ কক্ষ যেটা বলা হচ্ছে, সেখানে বলা হয়েছে গণভোটের মানুষের ভোটের মাধ্যমে এটা রিপ্রেজেন্টেশন হবে। এখন বিএনপি তো নোট অফ ডিসেন্ট ডেটটা দিয়েছিলেন, এবং তারা বলছে যে না, পার্লামেন্টে যারা সদস্য পেয়েছে সেভাবে রিপ্রেজেন্টেশন হবে। বিএনপি আমার মনে সেখানে হচ্ছে বিএনপির আপত্তি ছিল যে এমনিতেই 300 এমপি, তার মধ্যে Right. আবার সংরক্ষিত প্রায় 50 জন নারী, 350 ওইটা- এমপি প্লাস ওইটার আরো মধ্যে- 100 জনকে যদি সরকারি খরচ দিতে হয়, বেতন মানে গাড়ি দিতে হয়, বাড়ি দিতে হয়, এটা বাংলাদেশ সরকারের জন্য অনেক বড় ব্যয়বহুল হবে। সেটাই আমরা দেখা যাক আসলে শপথের কি হয়, বিশেষ করে সংবিধান সংস্কারের শপথ বিএনপি নেয় কিনা, বা সেটা নিয়ে আমাদের চোখ থাকবে। আমরা একটু ওই জায়গা থেকে ঘুরে বিএনপির সরকার গঠন নিয়ে একটু আলোচনা করতে চাই। মানে সংবিধান সংস্কারের শপথ হোক বা না হোক, কিন্তু মন্ত্রী পরিষদের শপথ এবং সদস্যদের শপথ সেটি তো হবে, বলাই যায়, Definitely হবে। ডেফিনেটলি বলা যায়। সেক্ষেত্রে বেশ কিছু আলোচনা রয়েছে যে কারা মন্ত্রী পরিষদে আসবেন, কারণ এবারে মন্ত্রী পরিষদটা একটু চ্যালেঞ্জিং হবে। আপনি জানেন 17 বছরের বিএনপির একটা গ্যাপ, রাজনৈতিক অনেক উত্থান পতন, তার মধ্যে আর 2 বছরের মতো এই অন্তর্বর্তী সরকারের কিছু কর্মকাণ্ড, সেই সব কিছু মিলিয়ে যারা ক্ষমতা আসবেন, যারা মন্ত্রী দায়িত্ব নিতে যাচ্ছেন, তাদের সামনে অনেক চ্যালেঞ্জ। কিন্তু তার চেয়েও বড় জিনিস হচ্ছে কারা নিচ্ছেন দায়িত্বটা, সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য। আপনার কি, আমরা এই বেশ কিছু নাম এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যেমন শামা ওবায়েদ, ইশরাক, তরুণদের মধ্যে নুরুল হক নূরের কথা দেখা যাচ্ছে, আন্দালিব রহমান পার্থর কথা বলা হচ্ছে। এরকম কিছু তরুণ যেমন রয়েছেন, তেমনি আবার পুরনো অভিজ্ঞদের কথা দেখা যাচ্ছে। আমার কাছে যেটা মনে হচ্ছে আসলে নতুন এবং পুরাতন দুটারই সংমিশ্রণ ভালো, কিন্তু একটা জিনিস বোধ উচিত, আমি মনে করি তারেক রহমানের সেই উইজডম বা প্রজ্ঞা বা এই যে দূরদৃষ্টি যদি থাকে, যে আমরা জানি পুরানো অনেকে আছেন, তাদের সম্পর্কে মানুষের কিন্তু রিজার্ভেশন আছে, হ্যাঁ, অনেকগুলো যাদের নাম শুনছি আর কি আমরা। আমার এইগুলো বোধহয় একটু বোধহয় তার কনসিডারেশনে নেওয়া উচিত, কারণ মানুষ এইটাই ভাবছে যে এরা তো আগেও দেখেছি এই কাজটাই করবে। আমার মনে হচ্ছে তারেক রহমান হয়তো এই বিচারটা এই বিবেচনা এটা বোধহয় খুব অ্যাক্টিভ, তার সক্রিয়ভাবে কিন্তু সে বিবেচনা করবেন। তো নতুন যাদের কথা বলছেন, আসলে আমার কাছে মনে হয় আমাদের ভবিষ্যৎ কিন্তু নতুন প্রজন্ম। আমরা জানি যে 2024 সালে সেই ইয়াং জেনারেশন তারাই কিন্তু আপনার এগিয়ে আসছে। আজকে কিন্তু যে বিএনপি যে ইলেকশন করতে পারছে, বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, উই হ্যাভ টু অ্যাকচুয়ালি থ্যাংক দোজ ইয়াং জেনারেশন স্টুডেন্ট এবং সাধারণ মানুষ একত্রিত হয়ে যে ইয়েটা করছেন, এবং তারই কিন্তু আমরা দেখতে আসছি ফলশ্রুতিতে এই অবস্থায় আমরা আসছি। একটা ট্রানজিশনের মাধ্যমে আমরা উই আর ইন এ গুড শেপ। আমি এই ডিরেকশনটা কিন্তু এখন আমাদের দিতে হবে, রোডম্যাপ যেটা বলা হয় আর কি। তো নতুন নতুন যাদের আপনি ছবি দেখাচ্ছেন এখানে, আমাদের এখন আসলে আমার কাছে মনে হয় দে ভেরি পটেনশিয়াল, ভেরি ক্যাপেবল। এদের অবশ্যই আনা উচিত মন্ত্রিসভায়, নতুন মন্ত্রিসভায়। এবং পুরানোর ভিতরে কিন্তু অনেকে আছে যারা ক্লিন, ভেরি ক্লিন আর কি, এদের কেনা উচিত। আপনি অনেকের কথা বলছেন, সালাউদ্দিনের কথা বলছেন। আসলে সালাউদ্দিনকে আমি ব্যক্তিগতভাবে চিনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বাড়ি কক্সবাজার, ওনার বাড়ি সেক্ষেত্রে যেমন গয়েশ্বর রায়, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান আছেন, এবং টেকনোক্রেটের ভিতরেও কিছু আনা উচিত যাতে ব্যালেন্সটা হয়। অর্থাৎ দেখতে হবে যে যাতে প্রত্যেকটা রিপ্রেজেন্টেশনটা হয়, ইনক্লুসিভ একটা যাতে মন্ত্রী পরিষদ হয়, এটা বোধহয় আমার মনে হয় উচিত। এবং তারেক রহমান তো 17 বছর ইউনাইটেড কিংডমে ছিল, এবং সে তো দেখেছেন ওখানে কিভাবে হয়। এবং বাংলাদেশে বিশেষ করে নির্বাচনের আগে যে ইস্যু ভিত্তিক যে
ইস্যুগুলো মানুষ নিয়ে আসছে। কারণ এবার কিন্তু মানুষের চরিত্রটা, দক্ষতাটা, মানুষের যে কোয়ালিফিকেশনটা, ব্যাকগ্রাউন্ডটা, আমি শুধু শিক্ষাগত কোয়ালিফিকেশন বলছি না, এগুলো কিন্তু টাইম টু টাইম কিন্তু এগুলোর উপরে মানুষ প্রাধান্য দিয়েছেন। তো এগুলো যদি সংমিশ্রণ করে, এগুলো সবগুলোকে যদি বিবেচনা নিয়ে যদি সে আসলে একটা যদি ভালো মন্ত্রী পরিষদ করতে পারে, দ্যাট উড বি সেফটি বাল্ব ফর হিম অ্যাজ এ প্রাইম মিনিস্টার। এবং মাদুর ভাই, আপনি থাকেন মন্ত্রী পরিষদের পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, যেমন প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদে কারা থাকছেন, রাজনৈতিক উপদেষ্টা কারা হচ্ছেন, বা এর আগে আমরা বিভিন্ন কমিশন গুলো আছে, কনস্টিটিউশনাল কমিশন গুলো আছে, সেগুলো ইম্পর্টেন্ট। কারণ এগুলো এত বেশি আলোচনা করার কারণটা হচ্ছে এইবারের নির্বাচন এবং সরকারটি একটু ব্যতিক্রম অন্যদের থেকে। গত কয়েকটা সরকার আমরা যেমন দেখলাম, বিশেষ করে 2008-এর পরের গুলো বাদ দিলে বা 2008 পর্যন্ত, তখন এক ধরনের ছিল, কিন্তু এখন আপনি নিজেও বলছেন যে গণ অভ্যুত্থানের পরে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে সরকারের জন্য, সেটি মোকাবেলার জন্য এটা করা দরকার। আপনি থাকেন, আমি একটু মোহাম্মদুল্লাহ ভাই, যেটা মাদবর ভাই তো আলোচনা করলো মন্ত্রী পরিষদ নিয়ে, কিন্তু এর পাশাপাশি আরো একটু বেশি জিনিস আলোচনা কেন্দ্রবিন্দুতে, সেটি হচ্ছে পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন। কারণ আমরা বর্তমান যে রাষ্ট্রপতি রয়েছেন শাহাবুদ্দিন চুপু, উনি কিন্তু বলেছেন রয়টার্সকে এর আগে, অনেক আগে সাক্ষাৎকারে, যে উনি নির্বাচনের পর সরে যেতে চান, যদিও বা ওনার মেয়াদ রয়েছে, কিন্তু এরই মধ্যে বেশ কিছু নাম আলোচনা আসছে। এবং জুলাই সনদের কথা যদি বাস্তবায়ন হয়, সেক্ষেত্রে রাষ্ট্রপতির কিন্তু ক্ষমতা আগের চেয়ে অনেক বেড়ে যাবে। সেটা আপনি জানেন যে জুলাই সনদে কিন্তু এটা উল্লেখ করা আছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রাখা। সেক্ষেত্রে রাষ্ট্রপতি বা আগামী রাষ্ট্রপতি খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট হতে যাচ্ছে। আপনার কি মনে হয়? আমরা বেশ কিছু নাম দেখতে পাচ্ছি এরই মধ্যে, যেমন বিএনপির খন্দকার মোশাররফের কথা বলা হচ্ছে, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এছাড়া আরো পলিটিক্যাল লোক যারা বিএনপির একদম ডাইহার্ড বিএনপি করে। আপনার কি মনে হয় রাষ্ট্রপতি পদটি কতটা গুরুত্বপূর্ণ, এবং আগামী যিনি রাষ্ট্রপতি হবেন প্রধানমন্ত্রীর সঙ্গে উনার ক্ষমতার ভারসাম্য জুলাই সনদের ভিত্তিতে কতটা বাস্তবায়ন হবে বা কতটা চ্যালেঞ্জ থাকবে? চ্যালেঞ্জ খুব সামান্যই থাকবে, কারণ যাকেই রাষ্ট্রপতি, যাদের কথা বলা হচ্ছে বা যাদের কথা বিবেচনা আনা যেতে পারে, মানে রাজনীতির বাইরেও কয়েকজন একাডেমিকের কথা শোনা যাচ্ছে, তো তারা কেউই প্রধানমন্ত্রীর পরামর্শের বাইরে, মানে আনুষ্ঠানিক না অনানুষ্ঠানিক পরামর্শের বাইরে কিছু করবে না। প্রধানমন্ত্রী নির্বাচন, প্রধান বিচারপতি রাষ্ট্রপতি নিজ খামখেয়াল খুশি মতো দেবেন না। প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনের সদস্যদেরকে তিনি নিজ ইচ্ছা মতো দেবেন না। মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, অন্যান্য কতগুলো কমিশনের চেয়ারম্যান করার দায়িত্ব রাষ্ট্রপতির হাতে থাকবে, প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া। এই যে কতগুলো ব্যাপার, ভারসাম্যের নামে যেটা বলা হয়েছে এমন কিছু না। প্রেসিডেন্টকে যে কোনো অন্য স্পেশাল কোনো পদ দেওয়া হয়েছে তা না। এই কতগুলো কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া তিনি করতে পারবেন, এই ধরনের দু চারটা। আমার ধারণা বাংলাদেশের কনটেক্সটে যাকেই প্রেসিডেন্ট, মানে প্রধানমন্ত্রী যিনি হতে যাবেন এখন বা ভবিষ্যতে, তিনিই তো প্রেসিডেন্ট নির্বাচন করবেন, কে প্রেসিডেন্ট হবেন। বলে এমন কাউকে তারা প্রেসিডেন্ট করতে যাবেন না যিনি তার সাথে সাংঘর্ষিক কোনো মানে অবস্থানে যেতে পারেন, এটা একটা কথা। 2 নম্বর, যাদের কথা শোনা যাচ্ছে, নজরুল ইসলাম খান, তারপর মোশাররফ, খন্দকার মোশাররফ, মঈন খান, তারপর হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এদের মধ্যে এরা সবাই মানে বিএনপির আদর্শের প্রতি অনুগত ব্যক্তি। 1 2 নম্বর, তারা তারেক রহমানের পরামর্শের বাইরে কিছু করবেন, তার সাথে কোনো সাংঘর্ষিক অবস্থায় লিপ্ত হতে যাবেন তা মনে হয় না। যে কজন নাম শোনা যাচ্ছে এগুলোই আমার কাছে ভালো মনে হচ্ছে, এই সেন্সে কখনো কখনো যেমন আব্দুর রহমান বিশ্বাস, সিরাজউদ্দিন আহমেদ, যদিও ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, একেবারেই একজন অযোগ্য লোক। আব্দুর রহমান বিশ্বাস তো বিতর্কিত ব্যক্তি। ফলে এই ধরনের ব্যক্তি না হয় যে এই যে কজন নাম শোনা যাচ্ছে, এরা বিএনপির কন্টেক্সটে, দেশের কন্টেক্সটে মোটামুটি যোগ্য লোক। যেমন আওয়ামী লীগের আমলে মানে জিল্লুর রহমান, স্পিকার ছিলেন আব্দুল হামিদ, এরা ভালো লোক হিসাবে পরিচিত। এই লোক প্রেসিডেন্ট পদে যাকে দেওয়া হয় তারা যেন ভালো লোক হয়, তাদের সম্পর্কে মোটামুটি একটা ফেভারেবল ইমপ্রেশন যেন দেশে থাকে, এটা একটা। আর যাদের কথা বিবেচিত হচ্ছে তার ভিতরে আমি ব্যক্তিগতভাবে খুশি হতাম
যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অত্যন্ত ভদ্রলোক বলে পরিচিত তিনি একজন, এবং অপোজিশনের অনেকের কাছে গ্রহণযোগ্য। এবং আরেকটা জিনিস, তিনি আমার ধারণা মোটামুটি মডারেট ব্যক্তি, এক্সট্রিম কোন মানে সব দলই, যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি, ডেমোক্রেটিক পার্টি, ব্রিটেনের সব দলই মডারেট থাকে, মধ্যপন্থী থাকে, এক্সট্রিমিস্ট থাকে। উনি মডারেট বললে পরিচিত, রিজনেবলি তার দলের কনটেক্সটে। এক দুই নম্বর, যেমন আমি সর্বশেষ একটা উদাহরণ উল্লেখ করতে পারি ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে। ভারতের একটা বিখ্যাত পত্রিকা ডেইলি হিন্দু, তার সাথে উনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিয়েছেন, এবং এই সাক্ষাৎকারে তিনি যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য একই সাথে ডেফিনেটলি তাদের ইনার মানে লিখিত ভাবে ইনার কোয়ার্টারে তাদের আলোচনা হয়েছে রাষ্ট্রের নীতি কি হবে ভবিষ্যতে। সেখানে তিনি বলেছেন শেখ হাসিনার ব্যাপার, ভারতকে তিনি বলছেন তাকে প্রত্যর্পণ করা উচিত, কিন্তু বলছেন যে তাকে প্রত্যর্পণ যদি নাও করা হয় ওই একটা কারণে ভারতের সাথে সম্পর্ক ওইটার দ্বারা এফেক্টেড হবে না। আমরা সুসম্পর্ক চাই, আমরা সব মানে ভারতের কতগুলো ব্যাপারে আমাদের আবার হয়তো আমরা নতুন করে চিন্তা ভাবনা করতে হবে, মানে নতুন পানি চুক্তির ব্যাপার, দুই দেশের পানি বন্টন, এটা আগামী বছর রিনিউ করতে হবে। এগুলা ছাড়া বলছেন তো কতগুলো ব্যাপার আছে যেটা নতুন করে ভাবনা চিন্তা করতে হবে, কিন্তু দুই দেশের সুসম্পর্কের কথা উনি গুরুত্ব এই কন্টেক্সটে ওই ওই ইন্টারভিউটা দুই দেশের চাইতেও বড় ইম্পর্টেন্ট এই কারণে তা তো এই ব্যক্তি সম্পর্কে একটা জেনারেল আপনার মনোভাব প্রকাশ পায়। না সেই ক্ষেত্রে আপনি আমরা সেটার জন্য অপেক্ষা করতে হবে আসলে। এটা তো হচ্ছে আপনি একটা দিক বললেন কাদেরকে না হবে, অন্য যাদেরকে না হবে, যেটা মাদবুর সাহেব বলেছেন, প্রফেসর সাহেব এবং আমিও এর আগে বলেছি, সেটা হচ্ছে কতগুলো ব্যক্তি সম্পর্কে আগে থেকে, যেমন ঢাকা, পুরান ঢাকা থেকে একজন নির্বাচিত হয়েছেন, তিনি আগেও মন্ত্রী ছিলেন বেগম জিয়ার সরকারে, এবং তার সম্পর্কে তার বিরোধী যিনি ছিলেন এনসিপির প্রার্থী পাটোয়ারি তার সম্পর্কে যে কথা বলেছেন যে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত লোক, কথাটা এই ধরনের যদি সত্যি হয় তারেক জিয়া তো জানেন। মাহমুদুল্লাহ ভাই, সেটা তো পাটোয়ারির বক্তব্য, পাটোয়ারি বললেই যে সেটা বিশ্বাস করতে হবে এই ধরনের, আমি বলছি তারেক জিয়া তো জানেন তার কাজ সম্পর্কে কি ধরনের ইমপ্রেশন আছে দেশে। না আমি সেটাই আপনাকে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আসলে ব্যক্তিগত দুর্নীতি বা 17 বছর আগে যেটা আপনি বলছেন এর আগে দুর্নীতি করেছেন, মানুষ তো পরিবর্তনশীল, পরিবর্তন হচ্ছে জনগণ ভোট দিয়েছে। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে তরুণ এবং অভিজ্ঞ এই যে দুটো সমন্বয় করে এবং ছোট একটি মন্ত্রী পরিষদ বাংলাদেশের মতো অর্থনীতির দেশে, মানে আপনি জানেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, সেখানে আমরা যেটা গণমাধ্যমে 35টির উপরে মাত্র 36টি না 35টি বাড়ি তৈরি করার জন্য বলা হচ্ছে, তার মানে বুঝাই যাচ্ছে তারেক রহমান বড় মন্ত্রী পরিষদের দিকে হাঁটতে চাচ্ছেন না প্রথমত। সেই ক্ষেত্রে এই ছোট মন্ত্রী পরিষদ এবং বেশ কিছু তার দলের বাইরে নাম উল্লেখযোগ্য, যেমন নুরুল হক নূরের কথা বলা হচ্ছে, আন্দালিব রহমান পার্থর কথা বলা হচ্ছে, ববি হাজ্জাজের নাম আসছে, এরকম অনেকেই আসছে, কিন্তু উনি জাতীয় সরকারের ব্যাপারটা তো শুরুতেই নাকচ করেছেন। আমি বলছি সেই জায়গাতে কতটা চ্যালেঞ্জ হবে নতুনদের সঙ্গে পুরনোদের সমন্বয় করে চলা, সেটার কথা বলছি। দুর্নীতির ব্যাপারটা তো আসলে আগে ছিল বা সেটা তো অনেকে অস্বীকারও করছেন বা আরেকজনের অভিযোগের প্রেক্ষিতে বলাও যায় না। আমি আপনাদের কাছে যেটা জানতে চাই যে নতুন এবং পুরনোর মিশেলে উনি যে মন্ত্রী পরিষদ করতে যাচ্ছে সেটি আসলে কতটা চ্যালেঞ্জে পড়তে পারে। আমার মনে হয় নতুনদের থেকে অনেক নেওয়া দরকার, এবং আমার ধারণা নেওয়া হবে। তেমনি ভাবে প্রবীণদের ভিতর থেকে অভিজ্ঞতার দরকার আছে। দেশ বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন, অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, বিদেশের সাথে সম্পর্কের চ্যালেঞ্জ আছে। অত্যন্ত দুঃখজনক ইউনিট সরকার বিদায়ের প্রাক্কালে একের পরে মানে সব চুক্তি করেছে, এটা নির্বাচিত সরকার জন্য রেখে দেওয়া উচিত ছিল। যেমন যুক্তরাষ্ট্রের সাথে একটা বাণিজ্য চুক্তি করেছে, সেটা সম্পর্কে এখন ডিটেল যেসব সমালোচনা বের হচ্ছে, নানা ধরনের সমালোচনা, কঠোর সমালোচনা। এর আগেও বেশ কিছু চুক্তি উনি করেছেন পোর্ট ইত্যাদি নিয়ে, যেগুলো এই 1-2 মাসের ভিতরে। মানবাধিকার কমিশন এতদিন তিনি করেননি, আকস্মিক ভাবে 2 সপ্তাহ আগে মানবাধিকার কমিশন সবগুলোকে, তো এগুলো তার রেখে যাওয়া উচিত ছিল। এটা তার সম্পর্কে মানে জনগণের ভিতরে তিনি ভালো একটা ইমপ্রেশন রেখে যাচ্ছেন না এইসব কারণে। যাই হোক, সেটা একটা। তো নতুন সরকার জন্য চ্যালেঞ্জ অনেক আছে, অর্থনীতি ঠিক করা, এবং এই সরকার তড়িঘড়ি করে শেষ মুহূর্তে যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে সেগুলো অনেকগুলা
তারা মানে চেঞ্জও করতে পারবে না, তাদের উপর ঘাড়ে পড়ে থাকবে, এইটা একটা। তো মানে কয়েক লক্ষ লক্ষ লোক বিভিন্ন কারণে, আন্তর্জাতিক অর্থনৈতিক কারণে, ট্যারিফ ইত্যাদির কারণে, অনেক কারণে লক্ষ লক্ষ লোক বাংলাদেশে চাকরি হারা হয়েছে। তাদের চাকরির নতুন নতুন লক্ষ লক্ষ লোক আবার চাকরির বাজারে নেমে আসছে, শিক্ষিত নেমে আসছে। সেটা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তাকে যোগ্য লোকদেরকে নিতে হবে, অভিজ্ঞ। তেমনি ভাবে যোগ্য লোকদের মধ্যে তরুণরা আছে, যাদের নাম আপনি বললেন, তারা ছাড়াও অনেকে আছে। অপোজিশনের সাথে থেকে হয়তো তিনি বিএনপির বাইরে থেকে কয়েকজনকে নিতেও পারেন। তবে 35টার কথা বলছেন, এগুলা সম্ভবত পূর্ণমন্ত্রীদের জন্য এই বাড়িগুলো তৈরি করা আছে। পূর্ণমন্ত্রী ছাড়াও বেশ কিছু অ্যাপার্টমেন্ট আছে, মানে 5-6 বেডরুমের সব বড় বড় অ্যাপার্টমেন্ট আছে। টেকনোক্রেটও বেশ কয়েকজনের নাম উঠে আসছে, টেকনোক্রেটও নিতে পারেন উনি। হ্যাঁ, টেকনোক্রেট কয়েকজন, মানে ফলে আমার ধারণা পূর্ণমন্ত্রী, উপদেষ্টা, তারপর উপদেষ্টা মন্ত্রী পদ, পূর্ণমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হন বা প্রতিমন্ত্রী পদ, তারপর আপনার স্টেট মিনিস্টার, ডেপুটি মিনিস্টার, এগুলা মিলে সম্ভবত 50 ছাড়িয়ে যাবে। এবং তাৎক্ষণিকভাবে প্রথমেই তিনি 40-50 জন নিয়ে নেবেন, না কত 15-20 জন নেবেন সেটা আমি জানি না। আমার ধারণা প্রথমে হয়তো 30-এর মধ্যে রাখবেন, এর পরবর্তীতে আরো বাড়াবেন, এটা আমার ধারণা। এবং একটা ব্যালেন্স, সেটা দেখা যাক আসলে কি হয়, আমরাও সেটার দিকে নজর থাকবো। আমরা একটু এটা তো সরকারের দিকে গেলে একটু রাজনৈতিক দিকে আসতে চাই। প্রফেসর মাতবর, আপনার কাছ থেকেই জানতে চাই যে আমরা দেখলাম যে সরকার গঠনের প্রাককালে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে স্ট্রং একটা বিরোধী দল হিসেবে থাকবে, এবং এরই মধ্যে তার কিছু নমুনা আমরা দেখতে পেলাম। তারা নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন এবং আজকে তারা বিক্ষোভের ডাকও দিয়েছেন, এবং তারা বিভিন্ন জায়গাতে মিছিল করছেন। সেই পাশাপাশি আবার তারেক রহমান তাদের সঙ্গে দেখাও করছে সৌজন্যতা, সেটাও দেখলাম। এর বাইরে আরেকটা উল্লেখযোগ্য দিক যেটি আলোচনা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা একটু ফুয়েল পেয়েছে মনে হয়, এবং তারা বেশ কিছু তাদের অফিস খোলা শুরু করেছে। সেই ক্ষেত্রে পলিটিক্যাল ইনস্টেবিলিটিটি আপনার কি মনে হয়, যে একদিকে জামাত ইসলামের পক্ষ থেকে চাপ থাকবে জুলাই সনদের ব্যাপার বা অন্যান্য ব্যাপারে, তারা ওপেনলি বলছে, সেই সঙ্গে এনসিপিরও কিছু একটা চাপ থাকবে, কারণ আপনি জানেন যে এনসিপি জুলাই আন্দোলনের কারণেই আজকের এই সরকার গঠন হয়েছে। তার সঙ্গে আওয়ামী লীগের ফিরে আসারও এক ধরনের লক্ষণ দেখা যাচ্ছে। তিনটে চাপ, তার সঙ্গে বিদেশিদের চাপ, সবকিছু মিলিয়ে পলিটিক্যাল ইনস্টেবিলিটি বাংলাদেশে কেমন দেখছেন, না কি একটা ভারসাম্যের দিকেই যাবে? তারেক রহমান সেটা মেনটেন করতে পারবে, কি মনে হয় আপনার? আসলে যেটা আমি আবারও বলছি যে তাদের সবচেয়ে বড় যেটা যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে তাদের হচ্ছে অ্যাবসলিউট মেজরিটি আছে, যেটা ওইটা এটা দিয়ে কিন্তু তারা মূলত সবকিছু করার চেষ্টা করবে আর কি। আর আপনি যে বলছেন বিরোধী দল জামাত বা এনসিপি অলরেডি কিন্তু কিছু কিছু ব্যাপারে তারা অলরেডি কিন্তু বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন এটা করছে, সেটা করবে, সেটা অপোজিশন স্বাভাবিকভাবে তারা করবে আর কি। আমার মনে হয় না ওই রকম বড় ধরনের কোনো কিছু একেবারে ঝুঁকিপূর্ণ হবে যে ইয়ের জন্য, বিএনপির জন্য। আসলে দেখুন, বিএনপি কে বলা হয় পার্টি অফ প্রফেশনালস, হ্যাঁ, অনেক প্রফেশনাল, এই প্রফেশনালরাই কিন্তু আসলে পার্টিটাকে কিন্তু এতটুকু নিয়ে আসছে আর কি। এবং নতুন আপনি যাদের কথা বললেন, আমরা যে কিছুক্ষণ আগে যে শেয়ার করলেন আপনি ছবিগুলো, এরা কিন্তু ভেরি হাইলি প্রফেশনাল, এদের ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন আর কি। কিন্তু আমি এবং মোহাম্মদুল্লাহ ভাই আমরা বোধহয় দুজনেই একমত যে আগের যে প্রফেশনাল ছিল, যেগুলোর কিছু কিছু রিজার্ভেশন যেগুলো আছে সেগুলো বোধহয় একটু কনসিডারেশন করা উচিত আর কি, ইয়াং প্রফেশনালদেরকে বেশি আনা উচিত। আর আপনি যে আওয়ামী লীগের ব্যাপারে বলছেন, দেখুন এক সময় জামাতও কিন্তু নিষিদ্ধ ছিল, আলটিমেটলি কিন্তু আওয়ামী লীগ আগের নামে হোক বা নতুন নামে হোক, আসলে কিন্তু আপনি তো মানুষের তো অধিকার, আপনি তো সেটা আসলে সবসময় কিন্তু আপনার ইগনোর করে যেতে পারবেন না, তাই না? তাদের তো নাগরিক অধিকার আছে। এটা আলটিমেটলি কিন্তু হয়তো আওয়ামী লীগ ইজ গোয়িং টু বি অ্যাক্টিভ ইন দ্য পলিটিক্যাল দ্য রিয়েলম অফ দ্য কান্ট্রি। সো সেটা কি নামে আসবে বা কিভাবে আসবে সেটা আমি জানি না। বিএনপি কিছু কিছু স্টেটমেন্ট দিয়েছে অলরেডি, যেটা মনে হয় যে দে আর গোয়িং টু বি মোর মার্সিফুল অর মোর অ্যাকচুয়ালি সাপোর্টিভ। আমরা যেটা দেখছি, যেটা নিয়ে অলরেডি এনসিপি এবং জামাত কথা বলছে, কিন্তু আমার বোধ হয় এনসিপি জামাতে এটাও চিন্তা করা উচিত যে আওয়ামী লীগ একটা বিরাট একটা পার্টি ছিল বাংলাদেশের, তাদের কিছু কৃতকর্মের জন্য যে হোক তারা আউটস্টেড হয়েছে, কিন্তু ইউ ক্যান নট অ্যাকচুয়ালি স্টপ ইট ফর এভার। সো আলটিমেটলি আমার মনে হচ্ছে
this way that way বোধহয় I think they are going to be also again in the politics, near future হবে না পরে হবে, I do not know. So that's এটা নিয়ে হ্যাঁ অনেক ধরনের হবে আপনার, যেটা আপনি বলছেন যে ঝুঁকি আছে কিনা, অনেক ধরনের হবে, কিন্তু বিএনপির যে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে তাদের অ্যাবসলিউট মেজরিটি, এটা নিয়ে কিন্তু they will be able to go back. আর আমিও মহমুদুল্লাহ ভাইয়ের সাথে এগ্রি করি যেটা আর কি আপনার স্মল গভর্নমেন্ট 30 থেকে 40-এর ভিতরে রাখতে পারলে খুব ভালো হয়। আসলে প্রবলেমটা হচ্ছে অ্যাকোমোডেশন, এনাকে না দিলে কি হবে, পার্টির ভিতরে ফ্যাকশন হবে কিনা, কিন্তু আমরা জাতির কথা দেশের কথা চিন্তা করি না। এই টাকা সাশ্রয় করা বা এফিসিয়েন্সি করা বা এইটা কিন্তু করি না আমরা, কিন্তু জাস্ট অ্যাকোমোডেশন করতে করতে এত বড় মন্ত্রিসভা হয়ে যায় যেটা হচ্ছে অনেকটা হোয়াইট এলিফ্যান্ট হয়ে যায় সরকারের জন্য আর কি, সেটা যাতে না হয়। আর প্রেসিডেন্টের ব্যাপারে আমি একটু বলতে চাই, আসলে আপনি দেখুন সব একাডেমিক যে খারাপ তা না, কিন্তু অনেকে কিন্তু খুব ভালো কাজ করেছেন আর কি। ডক্টর মঈন খান আছে বা নজরুল ইসলাম খানের কথা বললেন আপনি, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বললেন, বা আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারা কিন্তু দে ভেরি এক্সপিরিয়েন্সড, এবং তারা যে বিএনপির যে মতাদর্শ বা তাদের যে দর্শন সেটার সাথে খুবই অ্যালাইন। তবে মহমুদুল্লাহ ভাই সবচেয়ে বড় চমৎকার কথা যেটা বলছেন যে তারেক রহমান কিন্তু এমন কাউকে সিলেক্ট করবেন না, আলটিমেটলি তো আলটিমেটলি প্রাইম মিনিস্টারই কিন্তু সিলেক্ট করেন প্রেসিডেন্ট আর কি, যে সাংগঠনিক হবে তার সাথে মতাদর্শের আর কি, সেটা বোধহয় কনসিডারেশনে রাখবে। তবে হ্যাঁ, প্রত্যেক ইলাস্ট্রেটিভ ক্যারিয়ার তাদের কিছু কিছু মানুষের দুর্গন্ধ থাকবেই, যে 4টা নামের কথা বললাম আমরা, বাট ইউ নেভার নো, মেবি সারপ্রাইজিং সামওয়ান মেবি নট ইন দিস লিস্ট, we are just yet to see very soon, আমার মনে হয় within 24 hours. সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করছি। আমাদের সময় খুবই কম। আমি একটু আপনার কাছ থেকে একটা মূল্যায়ন জানতে চাই। আমরা এতদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে বেগম জিয়া, শেখ হাসিনা, এরশাদ, এরকম যে নামগুলো প্রধানমন্ত্রী, এরাই ঘুরে ফিরে দেশ চালিয়েছেন। একেবারে নতুন একজন মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এবং বয়সের দিক চিন্তা করলেও অনেক তরুণই বলা যায় বর্তমান সময়ের প্রেক্ষাপটে। সেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে আপনার কি মূল্যায়ন? প্রধানমন্ত্রী তারেক রহমান কেমন বাংলাদেশ উপহার দিতে পারে বা দিতে যাচ্ছে আপনার মনে হয়? তো আমি মনে করি তারেক রহমান যদি সবচেয়ে বড় যেটা আমি বলবো, ইফ হি থিংস, এবং সে চিন্তা করে এবং সে যদি অনুসরণ করে বেগম খালেদা জিয়া, উনি কিন্তু অলওয়েজ লিসেন ভেরি কেয়ারফুলি টু দ্য প্রফেশনাল, এবং উনি কথা কিন্তু যতটুকু দরকার ততটুকুই বলতেন। ওনার সবচেয়ে বড় এটা ছিল ওইটাই কিন্তু, এবং সে যদি ওনাকে ফলো করে, আমার মনে হয় হি ইজ গোয়িং টু বি দ্য রাইট ট্র্যাক। এই জন্যই আমি বলবো যে তাদের যে বললাম পার্টি অফ প্রফেশনালদের এক্সপার্টিসটা নিয়ে, এবং সে নেতা হিসেবে তার যে শক্তি, এবং 17 বছর সে একটা উন্নত দেশে ছিল, হি হ্যাজ সিন অল দোজ হাউ অ্যাকচুয়ালি পিপল মেক পলিসি অ্যান্ড হাউ অ্যাকচুয়ালি ইউ রেসপেক্ট দ্য আর্গুমেন্ট অফ দ্য পজিশন। এগুলো যদি আমরা যদি ফলো করি, যদি সে কাজ করে, আমার মনে হয় he would be able to actually manage. That's what my forecast. I think অভিজ্ঞতা কাছে আছে, যে আমরা বললাম যে অ্যাডভাইজার তো থাকবে, শুধু মন্ত্রী না। যেমন আগে যে প্রাইম মিনিস্টার যে ছিল হাসিনা, ওনার তো 4-5জন অ্যাডভাইজার ছিল, ওনারও হয়তো অ্যাডভাইজার ছিল। সুতরাং তাদের উপর বোধহয় কম্পারেটিভলি, আপনি যেটা বললেন যে সে ইয়াঙ্গার কম্পারেটিভলি, বাট হি গ্রু আপ ইন দ্যাট এনভায়রনমেন্ট। তার বাবা ছিল প্রেসিডেন্ট, তার মা ছিল প্রধানমন্ত্রী, সুতরাং সে তো দেখেছেন, ফ্যামিলির মাধ্যমেও দেখেছেন, এবং এই লোকগুলো অনেককেই কিন্তু চেনে। যেমন ওনার মেয়ে আমি কষ্ট মাহমুদ চৌধুরীকে যেমন বললো দাদু, সো এই যে সোশ্যাল ক্যাপিটালটা কিন্তু তাদের তার মানে আপনি বলছেন যে একটা রাজনৈতিক পরিবার এবং ক্ষমতার কাছ থেকে উঠে আসা একজন মানুষ হচ্ছে তারেক রহমান। সেটা দেখা যাক। আমি একটু, আমাদের সময় খুবই কম। মাহমুদুল্লাহ ভাই, আপনি তো আপনার পুরো সাংবাদিকতার কেরিয়ার বলেন, আপনার পুরো জীবনে অনেক প্রধানমন্ত্রী দেখেছেন, রাষ্ট্রপতি দেখেছেন, এবং এবার আপনি দেখতে যাচ্ছেন নতুন একজন মানুষ, যেটা তারেক রহমানের কথা বলা হচ্ছে, একেবারে বেশ আলোচিত। যেমন আমরা কিছুদিন আগে রয়টার্সও দেখলাম তাদের প্রতিবেদনে যে নির্বাসিত জীবন থেকে বা যুবরাজ থেকে বা তারেক রহমানের অতীতের কিছু কর্মকাণ্ড সবকিছু ছাপিয়ে উনার বর্তমান যে তারেক রহমান, যে পরিবর্তনশীল, উনি যে ম্যাচুরিটি বা উনি যে এখন যে উনি অনেক সহনশীল, বিনয়ী, সেই তারেক রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান হতে যাচ্ছেন। জাস্ট কিছু কয়েক ঘন্টার অপেক্ষা। সেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এই জাস্ট ওনার কিছুদিনের কর্মকাণ্ড, বা যেমনটা প্রফেসর মাদবর বললেন যে ওনার মা প্রধানমন্ত্রী ছিল, ওনার বাবা রাষ্ট্রপতি ছিল, রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা, সেই রকম একজন মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমান কেমন হতে যাচ্ছে
তার শাসনামল, বা আপনি কেমনটা আশা করছেন বা প্রত্যাশা করছেন? আশা আমি ভালোই করতে চাই, বা আশা করার পক্ষে। তো অতীতে তার সম্পর্কে বেশ কিছু তার সম্পর্কে বিরূপ ওপিনিয়ন ছিল, তার বিভিন্ন রোল ইত্যাদি নিয়ে। এখন তিনি যেটা বিদেশে 17 বছর ইংল্যান্ডে ছিলেন, সে দেশের শাসন ব্যবস্থা দেখেছেন, যেটা প্রফেসর সাহেব উল্লেখ করলেন, সেটার থেকে হয়তো কিছু তার শিক্ষা হয়ে গেছে। তার মেয়ে ব্যারিস্টার হয়েছে, তার স্ত্রী একজন মানে ফরমার নেভি চিফের মানে কন্যা, এবং তিনি নিজেও একজন প্রফেশনাল ডাক্তার। তো এই সমস্ত তার পারিবারিক এই ব্যাপারটাও তাকে হয়তো ইনফ্লুয়েন্স করতে পারে। আর আসার পর থেকে দেখা হচ্ছে, আরেকটা কথা, তরুণরা আমরা বলছি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি বয়স্ক প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। মানে যখন শপথ নেবেন তার বয়স হবে 60 বছর, বঙ্গবন্ধুর সম্ভবত ছিল 57 বছর, তাজউদ্দিন আহমেদ ছিল বোধহয় 42 বছর, আর একজন বা এরকম, শেখ হাসিনাই বোধহয় আগে সবচেয়ে বেশি বয়সে 45 না 46 বছর বয়সে প্রথম প্রধানমন্ত্রী হন। ফলে 60 বছর বয়সে ইনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, ওদের সবার চেয়ে বেশি বয়সে, এবং আগের সকলের টাইপে। যাই হোক, তো 60 বছর কিন্তু কম না, 60 বছর পরিণত, এবং 17 বছর 43 বছর বয়সে বিদেশে চলে গিয়েছিলেন, সেখান থেকে এসেছেন, দেখেছেন। ফলে এখন দেশে বিরোধী দলের নেতা অন্যান্যদের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎকার করছেন, এগুলো একটা গুড ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করছেন। এইটা যদি কেবলমাত্র পলিটিক্সের অংশ না হয়ে তার মানসিক বিবর্তনের অংশ হয়ে থাকে, তাহলে এটা অত্যন্ত ভালো চিহ্ন। মানে আপনি তার রাজনৈতিকভাবে তার পক্ষে থাকেন বা বিপক্ষে থাকেন, বাংলাদেশ রাষ্ট্রের, বাংলাদেশের জনগণের কল্যাণ যারা চান, তারা চাইবেন যে শাসক হিসেবে তিনি একটা ভালো শাসন উপহার দিন, তার একটা ভালো মন্ত্রিসভা হোক, ভালো শাসন তিনি উপহার দিন, এবং দেশ যেন উন্নতির পক্ষে যায়। এবং আওয়ামী লীগের কথা একটু সংক্ষেপ উল্লেখ করা হচ্ছে। এই আওয়ামী লীগকে একটা মেজর পর্ট, যাদের দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, পার্টিকুলার নেতাদের, কিন্তু একটা পুরো দল, যে দল বাংলাদেশ রাষ্ট্রকে স্বাধীন করেছে, স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে গেছে, সেই দলকে, দলের কার্যক্রম নিষিদ্ধ করার কোন রকম ভিত্তি নেই, যুক্তি নেই। দলের ব্যক্তিদের বিরুদ্ধে মামলা থাকতে পারে, পৃথিবীর অনেক দেশে অনেকের বিরুদ্ধে। ফলে ওইটার কার্যক্রম যত শীঘ্র চালু হয়, সেটাও তার জন্য একটা ভালো। কেবল তার মানে তাকে অন্ধ সমর্থন দেবে এই ধরনের লোক না হয়ে কিছু গঠনমূলক সমালোচনা করবে, এটা আমার ধারণা তিনি আওয়ামী লীগের কার্যক্রম অ্যালাউ করবেন বলে আমি আশা করব। তার কিছুদিনের কর্মকাণ্ডে সেটাই মনে হচ্ছে, এবং আমাদের প্রফেসর মাদবরও সেটি বলছেন যে সবাইকে নিয়ে চলার একটা সময় এসেছে বাংলাদেশে, একটা অভ্যুত্থানের পরে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা হয়তো ভিন্ন বিষয়, কিন্তু সব দল মত, সবার মতের অধিকারকে গুরুত্ব দেওয়ার সময় হয়তো বা তারেক রহমানের সামনে আছে, এবং চাইলে উনি এটা করলে অনেক আরো বড় থেকে আরো বড় মহান হতে পারবেন। এই সুযোগটা হয়তো উনি কাজে লাগাবেন। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সময় খুবই শেষ। আমরা তার এই সরকার গঠনের পরে নিয়মিতই আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, হয়তো আপনারা অন্যদিন আমাদেরকে আরো সময় দিবেন। ধন্যবাদ আবারও আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনার। ধন্যবাদ দর্শক, সেই সঙ্গে আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের আলোচকরা বলছিলেন যে তারেক রহমানের নেতৃত্বে যে নতুন সরকার পেতে যাচ্ছে বাংলাদেশ, সেই সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ থাকলেও অনেক সুযোগও রয়েছে। কারণ এটি একটি অভ্যুত্থানের পরে যে সরকারটি আসছে এবং যেই মেজরিটি নিয়ে আসছে, সেই সঙ্গে জনগণের যে সমর্থন বা বহির্বিশ্বের যে সমর্থন আমরা এর মধ্যে দেখলাম, ভারত থেকে, আমেরিকা থেকে শুরু করে, চীন থেকে শুরু করে সব রাষ্ট্রপ্রধান অভিনন্দন জানিয়েছেন। তাই এটা বিশাল একটা সুযোগ বাংলাদেশের জন্য, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য, এবং বিশেষ করে তারেক রহমানের জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমান সেটিকে কিভাবে কাজে লাগায় সেটির দিকে আমাদের নজর থাকবে। আশা করি আপনারাও সেটার দিকে থাকবেন, এবং আজ মন্ত্রী পরিষদ গঠন করার পরে আমরা নিয়মিত সেটির আপডেট দেব। সেই নিউজ পেতে বা সেই আপডেট পেতে বা এই বাংলাদেশ সরকারের কর্মকাণ্ডের সব আলোচনা সমালোচনা বা গঠনমূলক সবকিছু জানতে সবসময় আমাদের টিবিএন এর সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।